উত্তরায় গ্যাস বিস্ফোরণে দুই ছেলের পর মারা গেলেন বাবা। মায়ের অবস্থাও সংকটজনক, সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানালো তিতাস। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিরা মুসলিম দেশগুলোতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে, অভিমত বিশ্লেষকদের। এবার কুমিল্লায় দুই শিশুকে গলা টিপে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত সৎ ভাই পলাতক। পুলিশ বলছে পারিবারিক কলহের জের। সমাজের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার, বললেন প্রধানমন্ত্রী। মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন। মিরপুরে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লো স্কোরিং এর ম্যাচেও উত্তেজনার বারুদ। আফ্রিদির দলকে 5 উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ধোনিরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ। উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ছেলের পর মারা গেলেন বাবা, মার্কিন দূতাবাস কর্মকর্তা শাহনেওয়াজ। মায়ের অবস্থাও সংকটজনক। চিকিৎসক জানিয়েছেন যতই সময় যাচ্ছে ক্ষীণ হয়ে আসছে তার বেঁচে থাকার আশা। এদিকে মেঝো ছেলে জারিফ এখনো জানে না খুব কাছের এই মানুষগুলোকে ছাড়াই বাকি জীবনের পথ চলতে হবে তাকে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চিকিৎসকদের শত চেষ্টা ব্যর্থ করে বিদায় নিলেন মার্কিন দূতাবাস কর্মকর্তা শাহনেওয়াজও। বড় ও ছোট সন্তানের মৃত্যুর একদিন পর শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুর আগাম বার্তা যেন জানা হয়ে গিয়েছিল তার। এদিকে পরিবারের সবার প্রিয় এই দম্পতিকে দেখতে সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় করেন স্বজনরা। তারা জানান মাত্র 1 সপ্তাহ আগে বাসা বদলের এই পরিণতি মেনে নিতে পারছেন না। সে কোথায় মারা গেলে কোথায় দাফন করাবে সেটা গতকালই আমি, আমার বড় ভাই ছিল, তাদের সামনে বলা হয়েছে। আমার ভাবিকে কোথায় দাফন করা হবে, তার দুই ছেলেকে যদি মারা যায় কোথায় দাফন করা হবে। আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আমাদের সব আত্মীয় স্বজন এখানে আছে। ডাক্তাররা যেটা বললো যে আসলে এখন আর কোনো আশা নাই, মানে তারা একদম 0% বলে দিছে যে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। হার্টবিট পাওয়া যাচ্ছে না কখনো, বা শরীর ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি নাই বলা যায়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়ারও বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানান ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার শ্যামলতোলা সেন। বডিতে ফ্লুইড নাই, শ্বাস নিতে পারছে না, শ্বাস অক্সিজেনের মধ্যে শ্বাস ব্যথার ঔষধ, এই ধরনের চিকিৎসা করা হচ্ছে। বার্নটা এমন একটা বার্ন যেটা তো একটা বদ্ধ ঘরে হয়েছে, শ্বাসনালী পুড়ে গেছে, কোনো জায়গায় ওনারা যেতে পারেনি। শ্বাসনালী পুরাতে ইনহেলেশন বার্ন এবং খুবই ক্রিটিক্যাল। একমাত্র আমরা আমাদের চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানেন কি হবে। এদিকে ঢাকা মেডিকেলে গিয়ে দূতাবাস কর্মকর্তা শাহনেওয়াজের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। Shahnawaz, his wife Shumaya and their children are part of the US. আজ খুবই কষ্টের দিন। শাহনেওয়াজ ও তার পরিবার আমাদের পরিবারের সদস্য। সে মানুষের অন্যান্য পরিবারকে সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু তার পরিবারই আজ ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় 6% দগ্ধ মেজো ছেলে জারিফ আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি পর্যায়ে অসচেতনতা এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে গ্যাসের চুলার আগুনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তিতাস কর্তৃপক্ষের দাবি, গ্যাস লাইনের ত্রুটি এবং চুলা বন্ধ না করার কারণে শুক্রবার উত্তরায় একই পরিবারের 5 জন দগ্ধ হন। বিশেষজ্ঞরা বলছেন কেবল গ্রাহকদের সচেতন থাকার দোহাই দিয়ে নিজেদের দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। জীবনের জন্য যে খাদ্য তা তৈরিতে রাজধানীবাসীর অতি প্রয়োজনীয় উপকরণ গ্যাস, কিন্তু জীবন ধারণের এই উপাদানটিও মাঝে মাঝেই হয়ে উঠছে জীবন নাশের কারণ। শুক্রবার উত্তরায় এমন আগুনেই পুড়ে গেছে গোটা একটি সংসার। এ ধরনের দুর্ঘটনা রোধে গ্রাহক পর্যায়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। চুলা জ্বালানোর আগে জানালাটা অবশ্যই খুলতে হবে, 5 মিনিট পরে চুলাটা জ্বালাতে হবে। রান্না করার পর অবশ্যই চুলা বন্ধ করা উচিত। ওই সেই একই কথা যে আমাদের গ্যাসের অপচয় হয়, সেটা রোধ হয়, প্লাস যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। চেক না করলে এই যেই সমস্যাগুলো হয় 2 দিন পর পর 3 দিন পর পর যে ঘটনাগুলো ঘটে, এটার জন্য আসলে খুব মর্মান্তিক। উত্তরার ঘটনায় তিতাস কর্তৃপক্ষের দাবি, চুলা সঠিকভাবে বন্ধ না থাকায় এবং বাসার ভেতরের লাইনে ত্রুটি থাকায় এমনটি ঘটেছে। গতকালকের ঘটনায় বেশিরভাগ মত যেটা আমরা পেয়েছি সেটা হলো যে চুলাটাই সঠিকভাবে বন্ধ করা ছিল না। অবৈধ গ্যাসের সংযোগ, রাস্তা খননকালে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষতিগ্রস্ত লাইন থেকেও নির্গত গ্যাস অনেক সময় সিউরেজ লাইন হয়ে মানুষের বাসা বাড়িতে প্রবেশ করে
এবং এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এসব ছাড়াও রাজধানীতে মাঝে মাঝেই দেখা যায় এমন মৃত্যু ফাঁদ। গ্যাস লাইনের ত্রুটি, দীর্ঘদিনের পুরনো লাইন কিংবা নজরদারির অভাবেও ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে শুধু গ্রাহকদের সতর্ক থাকার দোহাই দিয়ে দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। প্রতিকারের জন্য আমরা কোনো ব্যবস্থা করেছি আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সেরকম কোনো দৃষ্টান্ত এখন দেখা যাচ্ছে না। কথা আসলেই আসে যে মানুষের যিনি গ্রাহকের সচেতনতা বাড়ানো হবে, এটা দায়িত্ব এড়ানোর কথা। এটা যদি খোলাই থাকে তাহলেও যাতে মানুষ অ্যাক্সিডেন্টে না পড়ে সেই চিন্তা আমাদের করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় পরপর বাসায় গিয়ে নজরদারির বিষয়েও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের লাইন থেকে হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আধুনিক ও মননশীল সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাও জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সব ক্ষেত্রেই নারীরা দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে বেইলি রোডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা নেতাদের সাথে নিয়ে উদ্বোধন করেন সমিতির নতুন ভবন। নবনির্মিত ভবনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা সমিতি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নেত্রীরা ছাড়াও সংস্কৃতি অঙ্গনের গুণীজনরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সব কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব যাতে গড়ে ওঠে সেজন্য প্রথম উদ্যোগ নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে মেয়েদের জন্য 30% কোটা সংরক্ষিত আসন আমরা কিন্তু ব্যবস্থা করেছিলাম। সমাজে তৃণমূল থেকে একটা বিবর্তন এসে গেল, ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই অচলায়তন ভেদ করে নারী সমাজকে সামনে এগিয়ে নিয়ে এসেছি। সুযোগ দিলে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এ সময় নিজেকে নাট্যাঙ্গনের নিয়মিত দর্শক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে বাড়াতে হবে সংস্কৃতির চর্চা। জানান, একটি আধুনিক থিয়েটার হল নির্মাণে তার ইচ্ছার কথা। সমাজকে পরিবর্তন করা, সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতির একটা বিরাট অবদান রয়েছে। আবার একটা আফসোস আছে যে বাংলাদেশে খুব সুন্দর আন্তর্জাতিক মানের একটা ভালো থিয়েটার হল নাই, যেখানে মঞ্চ নিজে ঘুরে ঘুরে সরে যায়। সেই ধরনের একটা মডার্ন আমি একটা থিয়েটার হল আমার করার ইচ্ছা আছে। অথবা আমাদের যে পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে সেখানে বিশাল একটা কনভেনশন সেন্টার আমরা করব, ওখানে একটা পুরো কমপ্লেক্স গড়ে উঠবে, সেই সাথেও আমরা ওখানেও করতে পারি। এরপর সেলিম আল দিন, আব্দুল্লাল মামুনের মতো প্রখ্যাত নাট্যকর্মীদের নির্দেশনায় মামুনুর রশিদ সহ ফেরদৌসী মজুমদারদের বেশ কয়েকটি মঞ্চনাটকের চুম্বক অংশ দর্শক সারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে খুদে পাঠকের ভিড়। পছন্দের শীর্ষে সায়েন্স ফিকশন আর ভূতের গল্পের বই। পঞ্চগড়ে পুরোহিত হত্যা ও দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় অবিলম্বে পুরোহিত হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে ভোলা সদরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। সাম্প্রদায়িক শক্তির মাথাচাড়া দিয়ে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম, গির্জার পাদ্রী এবং মন্দিরের পুরোহিতদেরকে হত্যা করছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। দেবীগঞ্জের মঠে যে পুরোহিতকে নির্মমভাবে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, এই রক্তাক্ত হয়েছে বাংলার সুশীল সমাজ। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া নাটোর, নেত্রকোনা ও হবিগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার মূল হোতা সহ গ্রেপ্তার 3 জেএমবি সদস্যকে 2 মামলায় 18 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জঙ্গি সংগঠনগুলো উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে আস্তানা গড়ে তোলার অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করেন জঙ্গিবাদ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা। এই অবস্থায় জনগণকে সচেতন করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন সহ বিদেশি অর্থায়নের উপর সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শনিবার সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে বিদেশি হাত শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এই অভিমত ব্যক্ত করেন। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সম্প্রতি দেশে ধর্মীয় সংখ্যালঘু ব্লগার ও বিদেশিদের ওপর চালানো হামলার ঘটনায় জঙ্গিবাদ নতুন করে আলোচনায় আসে। এসব ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার দাবি তোলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বারবারই এসব বার্তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করে সরকার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের উদ্বেগের মুখে বিষয়টি সব মহলেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত জঙ্গিবাদ বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের মতো দেশে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি সংগঠনগুলো আস্তানা গাড়ার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মের অপব্যাখ্যাকারী এই পাঞ্জাব থেকেই ধর্মের যে অপব্যাখ্যা হয় আমাদের বাংলাদেশে এসে ঢেউ লাগে। ঘরোয়া অপশক্তিকে নিয়ে দাবা খেলছে বিদেশি হাত। জিহাদের বিভিন্ন অপব্যাখ্যা করে উগ্রবাদী মতাদর্শ তৈরি করে সুকৌশলে শান্তির ধর্মকে হিংসার ধর্মে রূপান্তরিত করা হয়। এ অবস্থায় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংসদ সদস্যদের আরো সজাগ থাকার পরামর্শ দেন তারা। সরকারও এখানে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে হবে। বগদাদি সাহেব অলরেডি খলিফা ইব্রাহিম হয়ে গেছে, বাংলাদেশ এখনো বাকি আছে, ডিক্লেয়ার করে নাই যে বাংলাদেশে কে ওনার আমির। প্রতিটি মাদ্রাসার রেজিস্ট্রেশন থাকতে হবে, আমাদের এখানে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা নাই এবং নিয়ত মাদ্রাসায় বাজাচ্ছে। কোন মাদ্রাসা কোথা থেকে অর্থায়ন আসতে পারে, বাইরে আসতে কোনো আপত্তি নাই, এটি সরকারের জানা থাকে। একটি মাত্র রাষ্ট্রীয় শিক্ষানীতি চলতে হবে। বাংলাদেশে আইএসের সরাসরি কোনো তদারকি নেই, এ ব্যাপারে একমত পোষণ করলেও কিছু কিছু সংগঠন তাদেরকে অনুসরণ করছে বলে অভিমত আলোচকদের। আল কায়দা, আইএস এগুলো একটা আইডিওলজিতে চলে গেছে। আইডিওলজি, আইএস এর যে আইডিওলজি সেটা যদি এখানকার কোন ইভেন ছোট সংগঠন ব্যবহার করে তাহলে দে আর আইডিওলজিক্যালি কানেক্টেড উইথ আইএস। দেশে আইএসের উত্থানের মতো কোনো পরিস্থিতি ঘটেনি মন্তব্য করে বক্তারা সাংস্কৃতিক আন্দোলনের ওপরও গুরুত্ব আরোপ করেন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রবাস জীবনে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের বাংলা ভাষার প্রতি আগ্রহ, এসব নিয়ে কথা বলতে সম্প্রতি আমাদের নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। বিরতির পর আমরা দেখব তার সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে নির্মমভাবে হত্যা করা হলো 2 শিশুকে। অভিযুক্ত সৎ ভাই শফিউল ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সে। পুলিশ বলছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। কুমিল্লা থেকে বাহার রাইহানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট্ট জয় আর মনিকে হারিয়ে শোকে পাগল প্রায় মা রেখা বেগম। বাবা আবুল কালাম জানান, শনিবার দুপুর 2:30টার দিকে মেয়ে তানজিলা মুঠো ফোনে ছোট 2 ভাইকে ঘরে তালা দিয়ে আরেক ভাই ছোটনের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার খবর জানায়। পরে বেলা 3টার দিকে পুলিশ তালা বন্ধ ঘর থেকে 2 শিশুর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে 2 শিশুর গলায় দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইল আমার দিয়েছে, আমি নয়নপুর বাগড়া ছিলাম, আব্বু আমারে মারিয়া ভিটা বাইর করে দিছে, জয়মনির ভিতরে তালা মারছে, মারিয়া ভাইয়া কই জানি গেছে গিয়া। শিশু হত্যার দ্রুত বিচার চাই, দ্রুত আইনে এর বিচার করা হোক। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। যেহেতু গলায় দাগ আছে, আমরা এটাকে হত্যা বলেই এখন ধারণা করছি। প্রথম ঘরের 3 মেয়ে এবং 1 ছেলে, তো এদের ভিতর থেকে এরকম তথ্য আসছে যে কেউ হয়তো বা এদের ভিতর থেকে মারতে পারে কিংবা অন্য কেউ হতে পারে। এটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে বাকি এখানে কে প্রিন্সিপাল অ্যাকিউজড কারা সহযোগী আমরা বাকিটা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। প্রতিবেশীরা জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় 2 পরিবার নিয়ে থাকতো আবুল কালাম। নিহত মেহেদি হাসান জয় নার্সারি এবং মেজবাউল হক মনি স্ট্যান্ডার্ড 1 এর ছাত্র ছিল। সময় সংবাদ, কুমিল্লা। আগে জানিয়েছিলাম প্রবাস জীবনে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের বাংলা ভাষার প্রতি আগ্রহ, এসব বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি আমাদের নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি।
দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রবাসে মাতৃভাষা। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি তো দীর্ঘদিন এই প্রবাসে রয়েছেন, আমাদের মাতৃভাষার অবস্থানটি আজকে কোথায়? এখানে বিদেশে তো সারা ওয়ার্ল্ড প্রায় 1 কোটি বাংলাদেশে, কিন্তু এই যুক্তরাষ্ট্রেই বহু লক্ষ বাংলাদেশি। তার ভিতরে এই নিউ ইয়র্ক ট্রাই স্টেট এরিয়া, বৃহত্তর নিউ ইয়র্ক এরিয়া যেটাকে বলে, সেখানেও কারো কারো মতে প্রায় 1 লক্ষ বাংলাদেশি। তো ফলে তারা তো এর ভিতরে নতুন সেকেন্ড জেনারেশন যাকে বলে, তারা ছাড়া আমরা যারা আগের জেনারেশনের লোক তাদের সংখ্যাই বেশি। তারা তো সবাই বাংলাতে অভ্যস্ত, বাংলা বলি, ঘরে বলি, বাইরে বলি, সর্বত্র বলি। ফলে সেই দিক থেকে তো মাতৃভাষা মানে বাংলা ভাষা বাইরে এক ধরনের আছে। কিন্তু আপনি যে কথা বলেছেন সেটার অনেক ব্যাপক দিক আছে। একটা হচ্ছে আমরা কি এখানে আমাদের মাতৃভাষার চর্চা অন্য কোনোভাবে করি কিনা, সাংস্কৃতিক ক্ষেত্রে করি। বাংলাদেশের গান আমাদের এখানে অনুষ্ঠান হয়, আমরা এখানে কতগুলো স্কুল আছে যেখানে আমাদের সেকেন্ড জেনারেশনকে বাংলা শেখানো হয়। তারা বাংলা ভাষাই শুধু শেখে না, বাংলায় গান শেখে, বাংলাদেশের সংস্কৃতি শেখে। এইসব দিক থেকে চর্চা ভালো আছে। যখন কানাডা প্রবাসী রফিক এবং সালাম এই দুইজন প্রস্তাব করেছিলেন, তাদের প্রস্তাব এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্যে ইউনেস্কো প্রথম গ্রহণ করলেন, তারপর জাতিসংঘে সেই প্রস্তাব পাশ হলো। এখন আমাদের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিক থেকেও আমাদের মাতৃভাষা একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অবস্থানে পৌঁছেছে। এখন আমি যত জায়গায় যাই, যত ঘরে যাই, অধিকাংশ বাঙালির ঘরে আমরা দিবারাত্রি বাংলাদেশের টেলিভিশন দেখি, বাংলাদেশের নিউজ দেখি, বাংলাদেশের পলিটিক্স দেখে আনন্দিত বা উত্তেজিত হই। নতুন প্রজন্ম কতটুকু এটা নিয়ে গর্ববোধ করে যে বাংলা আমাদের মাতৃভাষা? আমরা মা বাবারা যখন বসে বসে আমাদের দেশের সিরিয়ালগুলো দেখছি বা নিউজ শুনছি, মাঝে মধ্যে যে সন্তানরা এগুলা শুনছে না, দেখছে না তা না, প্রভাব পড়তো আমরা যদি সীমিত সময় দেখে তাদের সাথে মিলিতভাবে কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করি, তাদেরকে কিভাবে আমাদের সংস্কৃতির দিকে, আমাদের ভাষার দিকে আকৃষ্ট করা যায়, সেই চেষ্টাটা করতাম। ওই দুদণ্ড টেলিভিশন থেকে বাংলা সিরিয়াল থেকে নজরটা ফিরিয়ে তাদেরকে নিয়ে সরে সরে যদি শেখাতাম, সেই চেষ্টা কেউ যে করেন না তা না, কিছু কিছু বাংলা স্কুল সেই চেষ্টা করছেন, মায়েরা অনেকে করেন। কিন্তু ওই যে সিরিয়াল এবং বাংলাদেশের ওই দিকে আমাদের অ্যাটেনশন বেশি থাকার কারণে এই দিকটা অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হয়তো অবহেলা হয়ে যাচ্ছে। 21শে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বিষয়টিও তো তাদের নিশ্চয়ই নজরে পড়েছে, বা তাদের কাছে এই জিনিসটাকে আমরা পৌঁছাতে পেরেছি কিনা? আমরা কতটা সেটা আমাদের সন্তানদের সাথে আলোচনা করেছি, কতটা অবহিত করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রশ্ন। কেউ কেউ নিশ্চয় করেছেন, সবাই কি করেছি সেটা এখন আমরা আমাদের নিজেদের আত্মানুসন্ধান করা উচিত। তাদেরকে জানানো দরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, এবং যেটা আমরা পারবো না সেটা তারা পারবে। কিভাবে পারবে? তারা যেখানে পড়ে, লেখাপড়া করে, এলিমেন্টারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বত্র স্টুডেন্টসদের ক্লাব আছে এবং নানা ধরনের সেখানে অনুষ্ঠান হয়। সেখানে তারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার প্রস্তাব করতে পারে। সেই উপলক্ষে তারা নিজেরা কোনো কর্মসূচি নিতে পারে, এবং সেটা কেবল বাঙালি বা বাংলাদেশের ওই ঘটনাটাকে ইউজ করে বড়াই না করে, বরং সেটাকে ভিত্তি করে আমাদের দেশ সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে যেমন অন্যদেরকে জানাতে পারে। তো ফলে হবে কি, বাংলাদেশের এই অসাধারণ ঐতিহাসিক যে সংগ্রাম, সেটা সম্পর্কে সারা বিশ্বের লোক জানবে, আমাদের সম্পর্কে তাদের একটা শ্রদ্ধাবোধ বাড়বে। নিউ ইয়র্ক সিটিতে অনেক হাসপাতালে আমরা দেখি যে বাংলায় অনেক সাইন লেখা থাকে, অনেক নির্দেশিকা লেখা থাকে। একইভাবে স্কুলেও জেনেছি যে বেশ কিছু স্কুলে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসাবে চর্চার একটা সুযোগ রয়েছে। হাসপাতালগুলোতে যে বিল অফ রাইটস পেশেন্টের, সেটা
অন্যান্য কয়েকটি ভাষার সাথে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এবং ইনসিডেন্টালি আমি প্রায় 20 বছর আগে এটা অনুবাদ করে দিয়েছিলাম পয়সার বিনিময়ে। কে যেন আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, দিয়েছিলাম, সেটাই এখন, যাই হোক, সেটা এখন সব জায়গায় টাঙানো থাকে এইটা। আর স্কুলগুলোতে অনেকগুলো, নিউ ইয়র্কে তো প্রচুর বাঙালি ছাত্রছাত্রী আছে স্কুলগুলোতে, সেই জন্য স্পেশালি এলিমেন্টারি স্কুলে এবং কোনো কোনো জায়গায় জুনিয়র স্কুল এবং হাই স্কুলগুলোতেও আপনার বাংলাকে দ্বিতীয় ভাষা না, ঠিক একটা অন্য ভাষা হিসাবে, এখানে অন্যান্য অনেক ভাষা শেখায়, যে অন্য যে কোনো একটা ভাষা শিখে নিতে পারে। তো সেই হিসাবে বাংলা শেখানোর ব্যবস্থা আছে এবং অনেক স্কুলে এখন বাংলা শেখানোর বাংলাদেশের শিক্ষক শিক্ষয়িত্রী রাখা হয়েছে। তো এটা একটা ভালো দিক। তার মানে মূলধারা আমেরিকার আমাদের এখানকার অবস্থান সম্পর্কে, আমরা যে আসছি, আমাদের সংখ্যা যে বাড়ছে, এটা তারা জেনেছেন। তো ফলে তারা সেটা গুরুত্ব দিয়ে সেই ধরনের এই যে স্টেপসগুলো নিয়েছেন, সেটার জন্য এটা অত্যন্ত প্রশংসনীয়। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেহেতু জাতিসংঘই স্বীকৃতি দিয়েছে, আমি নিশ্চিত রাষ্ট্র যদি অনুরোধ করে তাহলে জাতিসংঘের সামনে কোথাও আনুষ্ঠানিকভাবে কোনো একটা স্থাপনা করতে তারা জায়গা দেবে। এই দ্যাগ হামারশোল প্লাজা যেটা, সেখানেই হয়তো দেবে। জাতিসংঘের ভিতরে হলে তো ভালো, অন্তত সামনের চত্বরেও যদি হয় সেটা একটা বিরাট কাজ হবে। তো সেটা আমি আবেদন করব বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিদের প্রতি এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, তাদের প্রতি বিষয়টি তারা বিবেচনা করে দেখেন। এই প্রবাসে মাতৃভাষায় আমাদের নিশ্চয়ই অনেক সংবাদ মাধ্যম রয়েছে, এদের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? প্রথম জেনারেশন মূলত তারাই এই পত্রিকাগুলোর বা মিডিয়াগুলোর অডিয়েন্স, তারা রিডার তারা, কিন্তু সেকেন্ড জেনারেশন খুব একটা এটাতে নেই। তো তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়, সেটা হচ্ছে যে প্রথম কথা আমি মনে করি প্রত্যেকটা টেলিভিশনে, আপনাদের টেলিভিশন সহ সবগুলো টেলিভিশনে যারা এই ধরনের প্রোগ্রাম করেন, আমাদের সেকেন্ড জেনারেশনকে আনেন, তাদের বক্তব্য শোনেন। তারা ভাঙা ভাঙা বাংলায় বলুক, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজিতে বলুক, সেটাই দেশের লোক শুনুক। তেমনিভাবে পত্রপত্রিকায় তাদের জন্য দরকার হলে ইংরেজি পাতা করা হোক, এবং বাংলাও তারা যেই ধরনের বাংলায়, মিক্সড বাংলায় যদি লেখে, সেটাও বাংলিশ যদি হয়, তো তাদের জন্য পাতা, তাদেরকে ইনভলভ করা উচিত। আপনার জানার মতো এখানকার কোনো মিডিয়া কি আমাদের সেকেন্ড জেনারেশনের ডাইরেক্ট প্রতিনিধি, রিপোর্টার, লেখক, এডিটিংয়ে কোথাও কোনো রিপ্রেজেন্টেশন আছে? আশা করা উচিত না যে আমাদের বিদেশবাসী সন্তানরা আমাদের মতো বাঙালি হবে, তারা আন্তর্জাতিক বাঙালি হবে। এই বাঙালিরা প্রবাসে যারা সন্তান জন্ম হচ্ছে, তাদেরকে আমরা একেবারে বাঙালি করে রাখবো, এই অ্যাটিচিউড আমাদের ঠিক না। অনেকে বলেন একদম তাদেরকে বাংলা শেখাও, আমাদের ধর্ম, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, তেমনিভাবে যেমন আমাদের ধর্মীয় আচার আচরণ, ঢুকা এটা নিয়ে আমাদের যে অ্যাটিচিউডটা, আমরা যদি ওই রকমই হতে হয়, আমরা দেশে থাকা উচিত। আপনার আমার সন্তানরা কিন্তু প্রথমে এই দেশের, তারপরে বাঙালি। ফলে আমেরিকান বাঙালি, ফ্রেঞ্চ বাঙালি, কানাডিয়ান বাঙালি। দেখেন এই যে বিদেশে যে সমস্ত বাঙালি সাহিত্য রচনা করছেন, অনেক বাঙালি ইংরেজি ভাষায়, অন্যান্য ভাষা, বিশেষ করে ইংরেজিতে, ভারতী মুখার্জি সহ অনেকে, ঝুম্পা লাহিড়ী, আরও অনেক আছেন, বাংলাদেশেরও বেশ কিছু এসছেন না, এরা ইংরেজিতে। যেমন নাম স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের কন্যা, তিনি ট্রিলজি লিখেছেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে। এরা আমাদের জন্য সুনাম অর্জন করছেন। তার সাথে আমরাও একইভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই যে আগামীতে অদূর ভবিষ্যতে আমাদের এই নতুন প্রজন্ম এবং আমরা মিলে আমাদের বিশ্ব বাঙালির যে হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অজস্র ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভাষার মাসে বাংলা ভাষা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে নারীদের অর্জনের যেন শেষ নেই। নারীদের নানা অর্জনের সাথে যোগ হলো নতুন মাত্রা। এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন কর্নেল ডাক্তার নাজমা বেগম। এবার থাকছে সাফল্য গাঁথার বিস্তারিত।
শনিবার সন্ধ্যায় কর্নেল ডাক্তার নাজমা বেগমের নেতৃত্বে বিমানবন্দরে আসতে শুরু করেন ৬ জন নারী সদস্য সহ ৫৬ জন সেনা সদস্যের মেডিকেল কন্টিনজেন্ট। গন্তব্য আফ্রিকার আইভরি কোস্ট, আর উদ্দেশ্য সেখানকার স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদান করা। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী হিসাবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সেরও নেতৃত্ব দিতে যাচ্ছেন কর্নেল নাজমা। নতুন চ্যালেঞ্জ গ্রহণে দৃঢ় প্রত্যয় ছিল নাজমা ও তার সহকর্মীদের চোখে মুখে। নারী হিসেবে নয়, সৈনিক হিসেবেই সেবা দিতে মিশনে যাচ্ছেন বলে জানান নাজমা বেগম। আমি নারী হিসেবে ভাবছি না, আমি একজন চিকিৎসক হিসাবে, একজন যোদ্ধা হিসাবে, একজন মিলিটারি অফিসার হিসাবে আমি অত্যন্ত বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী এবং আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে সুনাম ধরে রাখতে দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাজমা বেগম। নাজমাদের বহনকারী জাতিসংঘের বিশেষ বিমানটি রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, যৌতুকের দাবিতে রংপুরে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ। 4 জনকে আসামি করে মামলা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দিতে না পেরে বিএনপি নির্বাচন কমিশনের কাঁধে দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সামরিক ছাউনিতে জন্মগ্রহণ করা দলটি কোনো অবস্থাতেই তৃণমূলে সংগঠিত হতে পারে না। কোনো ভালো মানুষ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এমনও জায়গা আছে যে সমস্ত জায়গায় তার প্রার্থীর সংকট, অথচ তারা সেই সংকটটাকে আড়াল করার জন্যে, তাদের নিজের সমস্যাকে আড়াল করার জন্যে আজকে দৈনিক নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছে। মীর কাসিম আলী সবচেয়ে জঘন্যতম ব্যক্তি, সবচেয়ে দুর্ধর্ষ ব্যক্তি। ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স সমস্ত কিছু পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড তার প্রদান করা হয়েছে। আমাদের সবার প্রত্যাশা, বাংলাদেশের সকলের প্রত্যাশা, এই দুর্ধর্ষ যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় ইনশাআল্লাহ আপিলের ডিভিশনে বহাল থাকবে। রংপুরে তাহমিনা বেগম নামে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে পীরগাছা উপজেলার চৌধুরানী দাদন গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও নির্যাতিতার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামী আব্দুল মান্নান স্ত্রী তাহমিনা বেগমের কাছে যৌতুকের দাবি করে আসছিল। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে গৃহবধূ তাহমিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাহমিনার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গৃহবধূর ভাই মোস্তফা হোসেন বাদী হয়ে স্বামী ও শাশুড়ি সহ 4 জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেছেন। গৃহবধূর স্বামী অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু কিশোরদের পদচারণায় জমে ওঠে সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহর। শনিবার সকাল 10:30টায় শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে এই প্রহর। শিশু কর্নারে আনন্দ উল্লাসের পাশাপাশি খুদে পাঠকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টলে ঘুরে পছন্দের বই কেনে। তাদের আগ্রহের তালিকায় ছিল সায়েন্স ফিকশন, হরর গল্পের বই। মেলা কর্তৃপক্ষ শিশুদের কথা চিন্তা করে মেলা প্রাঙ্গণে সিসিমপুর সহ বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুরা ইকরি মিকরি, টুকটুকি আর হালুমকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বিকেলের পর এই ভিড় আরো বাড়ে। এবার প্রবাসের খবর। প্যারিসে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জ্যোৎস্না পাটোয়ারি নামে এক ফ্রান্স প্রবাসী। সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ করেন বাংলাদেশের চাঁদপুর জেলার এই বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার খবরে এশিয়া কাপ প্রসঙ্গ। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে ভিন্ন উন্মাদনা, তার রেশ আবারও পাওয়া গেল। লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ আর উত্তেজনার বারুদ ছড়িয়েছে মিরপুর স্টেডিয়ামের গগন জুড়ে। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে মাত্র 83 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে জয়টা সহজ হয়নি ভারতের।
তবে উত্তেজনা ছড়িয়ে 5 উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে তারা। এ জয়ের ফলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ধোনিরা। এর আগে রুদ্ধশ্বাস এই ম্যাচে শুরুতেই ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আউট হন আরেক ওপেনার সাজিল খান। বিপাকে পড়া দলকে টেনে তুলতে পারেনি খুররাম মঞ্জুর, শোয়েব মালিক ও ওমর আকমলরা। দলীয় 35 রানে প্রথম সারির 5 জন ব্যাটসম্যানকে হারিয়ে দারুণ বিপদে পড়ে পাকিস্তান। ভারতীয় পেস ও স্পিন বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান, মাত্র 83 রানে গুটিয়ে যায়। সরফরাজ 25 ও খুররাম মঞ্জুর 10 রান করেন। পাকিস্তানের বাকি 9 ব্যাটসম্যান 2 অঙ্কের কোঠা ছুঁতে পারেনি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 ওভারে 2 ওপেনার রোহিত শর্মা ও আঙ্কিজা রাহানের উইকেট তুলে নিয়ে মোহাম্মদ আমির ম্যাচের রোমাঞ্চ জমিয়ে তোলেন। এরপর আমিরের গতির কাছে পেরে ওঠেনি সুরেশ রায়নাও। দলীয় 8 রানে আউট হন তিনি। তার কিছু সময় পর আউট হন যুবরাজ সিং, তবে উইকেট আগলে অবিচল ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তার 49 রানে ভর করে 27 বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় ভারতের। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরায় গ্যাস বিস্ফোরণে 2 ছেলের পর মারা গেলেন বাবা। মায়ের অবস্থাও সংকটজনক। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানালো তিতাস। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিরা মুসলিম দেশগুলোতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে, অভিমত বিশ্লেষকদের। এবার কুমিল্লায় 2 শিশুকে গলা টিপে নির্মমভাবে হত্যা। অভিযুক্ত সৎ ভাই পলাতক। পুলিশ বলছে পারিবারিক কলহের জের। সমাজের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার, বললেন প্রধানমন্ত্রী। মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন। মিরপুরে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লো স্কোরিং এর ম্যাচে উত্তেজনার বারুদ। আফ্রিদির দলকে 5 উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ধোনিরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বর। সঙ্গে থাকুন।